বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য আর বৈদেশিক মুদ্রা বিনিময়ের জগৎটা দেখুন বেশ জটিল, কিন্তু এর নিয়মকানুন বোঝাটা ব্যবসার জন্য খুবই জরুরি। আমাদের হাতে ট্রেড ফাইন্যান্স আর ফরেন এক্সচেঞ্জ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স এসেছে। ঠিকই বলেছেন। আজকে আমরা এই সোর্সগুলো একটু নেড়েচেড়ে দেখব কি কি আইন বা নীতি আছে যা এই বাণিজ্যকে মানে আমদানি রপ্তানিকে নিয়ন্ত্রণ করে, মূল পদ্ধতিগুলো কি কি, আর এর সাথে যে আন্তর্জাতিক নিয়মকানুনগুলো জড়িত সেগুলো আসলে কি বলছে। হ্যাঁ, এটা জানা খুব দরকারি। যারা বাংলাদেশের সাথে ব্যবসা করেন বা ধরুন এদেশের অর্থনীতি নিয়ে একটু খোঁজ খবর রাখেন, তাদের জন্য এই আলোচনাটা কাজের হবে আশা করি। চলুন শুরু করা যাক। অবশ্যই। আচ্ছা, প্রথমেই আসি মূল নিয়ন্ত্রক কাঠামোর কথায়। বাংলাদেশে এই যে আন্তর্জাতিক বাণিজ্য আর ফরেন কারেন্সি লেনদেন হচ্ছে, এটা কোন আইনের আওতায় চলে? মানে অনেকগুলো নাম তো শুনি আমরা, ফিরা, জিফেট। ব্যাপারটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এখানে আসলে কয়েকটা জিনিস একসাথে কাজ করে। একদম গোড়ার আইনটা যদি বলি, সেটা হলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফেরা নামে বেশি পরিচিত। আইনটা ১৯৪৭ সালের, মানে বেশ পুরনো। দেশভাগের সময়ের আইন। ঠিক, যদিও এটা ২০১৫ সালে আবার সংশোধন করা হয়েছে। এর প্রধান কাজ হল ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রার লেনদেনটাকে নিয়ন্ত্রণ করা, মানে টাকা দেশের বাইরে কিভাবে যাবে বা বাইরে থেকে কিভাবে আসবে, এই পুরো বিষয়টাকে একটা নিয়মের মধ্যে রাখা। আর এই ক্ষমতাটা কার হাতে? এই ক্ষমতাটা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে। ফেরা আইনের অধীনেই বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে। ১৯৪৭ সালের প্রেক্ষাপট তো অন্যরকম ছিল। এখনকার দিনে এই ফেরা আইনের মূল ফোকাসটা ঠিক কোথায়? দেখুন, সময়ের সাথে ফোকাস তো বদলায়। এখন মূল উদ্দেশ্য হল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখা, লেনদেনে যাতে স্বচ্ছতা থাকে সেটা নিশ্চিত করা। আর যারা এই লেনদেনগুলো করে, মানে অথরাইজড ডিলার বা এডি ব্যাংক, তাদের লাইসেন্স দেওয়া, তাদের কাজ মনিটর করা। আচ্ছা। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ফেরার ক্ষমতা বলেই বিভিন্ন সময়ে সার্কুলার বা গাইডলাইন্স জারি করে। আর এখানেই চলে আসে জিফেটের বিষয়টা। জিফ্যাট, গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস, তাই তো? এটা তাহলে কি জিনিস? ফেরারই একটা অংশ? অংশ ঠিক বলা যায় না, বরং বলা ভালো জিফেট হল ফেরা আইনটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য একটা বিস্তারিত গাইডলাইন, মানে একটা নির্দেশিকা। এটা বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা হয়। ও আচ্ছা আচ্ছা। ফরেন এক্সচেঞ্জ সংক্রান্ত যত নিয়মকানুন, যত সার্কুলার, সবকিছু এক জায়গায় করে এই জিফেটে দেওয়া আছে। 2টো ভলিউম আছে এর। ট্রেড ফাইন্যান্স মানে আমদানি রপ্তানির অর্থায়ন, রেমিটেন্স পাঠানো, এলসি খোলা, এই সব কিছু ডিটেল নিয়ম এখানেই পাবেন। তার মানে ব্যাংকগুলো যখন কাজ করে তারা মূলত এই জিফেটই ফলো করে। একদম। ফেরা হলো ছাতাটা, মূল আইন, আর জিফেট হলো সেই ছাতার তলার বিস্তারিত নিয়মকানুন, কার্যবিধি। পরিষ্কার হলো ব্যাপারটা। এর সাথে তো নিশ্চয়ই আমদানি রপ্তানি নীতিও জড়িত, বাণিজ্য মন্ত্রণালয়ের। অবশ্যই জড়িত। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তো নিয়মিত আমদানি নীতি আর রপ্তানি নীতি জারি করা হয়। এখন যেমন চলছে আমদানি নীতি ২০২১ থেকে ২৪, রপ্তানি নীতি ২০১৮-২১-এর মেয়াদ শেষ হয়েছে, নতুনটা হয়তো আসবে। এই নীতিগুলোর কাজ কি? এগুলোর কাজ হল ঠিক করা কোন পণ্য দেশে আনা যাবে, কোনটা রপ্তানি করা যাবে, কোনটায় বিশেষ সুবিধা পাওয়া যাবে, কোনটায় বাধা আছে। মানে ট্রেডের পলিসি লেভেলের সিদ্ধান্তগুলো এখানে থাকে। আর ব্যবসায়ীদের জন্য তো আলাদা লাইসেন্স লাগে, তাই না? আইআরসি, ইআরসি। হ্যাঁ, সেটা তো লাগবেই। আমদানিকারকদের জন্য ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইআরসি, আর রপ্তানিকারকদের জন্য এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি থাকাটা বাধ্যতামূলক। এই পুরো সিস্টেমটা, মানে ফেরা, জিফেট, আমদানি রপ্তানি নীতি, আইআরসি, ইআরসি, সব মিলিয়েই বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের নিয়ন্ত্রক কাঠামোটা তৈরি হয়েছে। বেশ গোছানোই তো মনে হচ্ছে সিস্টেমটা। আচ্ছা, এবার একটু আমদানি রপ্তানির স্পেসিফিক কিছু নিয়মের দিকে যাই, যেগুলো ব্যবসায়ীদের প্রতিদিনকার কাজে লাগে। জিফ্যাটে নিশ্চয়ই এসব নিয়ে অনেক কথা বলা আছে। হ্যাঁ, জিএফটির একটা বড় অংশ জুড়েই তো এসব নিয়ম। যেমন ধরুন, আমদানির ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে কিন্তু খুব সতর্ক থাকতে হয়। তারা শুধু পরিচিত গ্রাহকদের সাথেই লেনদেন করতে পারে। পরিচিত গ্রাহক মানে যাদের বাংলাদেশে ব্যবসায়িক উপস্থিতি আছে, যাদের কেওয়াইসি বা গ্রাহককে জানো প্রক্রিয়াটা ঠিকঠাক মতো করা হয়েছে। শুধু তাই না, একটা নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি মূল্যের এলসি যদি খুলতে হয়। কত অ্যামাউন্ট সেটা?
সরাসরি প্রোফর্মা ইনভয়েসের ভিত্তিতে হলে $10,000 আর যদি লোকাল এজেন্টের মাধ্যমে হয় তাহলে $20,000। এর বেশি হলেই আমদানিকারকের ওপর ব্যাংকের একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট লাগে, মানে ব্যাংককে নিশ্চিত হতে হয় যে আমদানিকারকের অবস্থা ভালো, লেনদেনটা সন্দেহজনক নয়। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পণ্য যে আসলেই দেশে এসেছে সেটার প্রমাণ দেওয়া। এর নিয়মটা কি? এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। জিএফটি অনুযায়ী আমদানিকারকদের পণ্য দেশে আসার 4 মাসের মধ্যে কাস্টমস থেকে যে বিল অফ এন্ট্রি পাওয়া যায় সেটার কপি ব্যাংকে জমা দিতে হয়। 4 মাস সময় থাকে। হ্যাঁ, 4 মাস। এটা আসলে প্রমাণ করে যে টাকাটা যে বাইরে পাঠানো হয়েছিল সেটা আসলেই পণ্য আমদানির জন্যই খরচ হয়েছে, অন্য কোনো কাজে নয়। মানে ফরেন কারেন্সির মিসইউজ যাতে না হয় সেটা দেখা। বুঝতে পারছি। আর রপ্তানির ক্ষেত্রে নিয়মগুলো কেমন? রপ্তানির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। যদি ভৌত পণ্য মানে ফিজিক্যাল গুডস ছাড়া অন্য কিছু রপ্তানি হয়, যেমন ধরুন সার্ভিস, সেটার জন্য ইএক্সপি ফর্মে একটা ঘোষণা দিতে হয়। আর ফিজিক্যাল পণ্যের জন্য? ফিজিক্যাল পণ্যের ক্ষেত্রে রপ্তানিকারককে পণ্য শিপমেন্ট করার 14 দিনের মধ্যে সমস্ত দরকারি কাগজপত্র যেমন ইনভয়েস, ট্রান্সপোর্ট ডকুমেন্ট, এগুলো সব এডি ব্যাংকের কাছে জমা দিতে হয়। ব্যাংক সেগুলো নিয়ে কি করে? ব্যাংক ডকুমেন্টগুলো ভেরিফাই করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে। যদি ধরুন পণ্যটা রাস্তায় বা জাহাজে নষ্ট হয়ে যায়, তাহলে রপ্তানিকারককে তাড়াতাড়ি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম ফাইল করতে হয়। মূল উদ্দেশ্য একটাই, রপ্তানির টাকাটা যেন ঠিক সময় নিরাপদে দেশে ফেরত আসে। আপনি মাঝখানে রপ্তানি নীতির কথা বলছিলেন। 2018-2021 সালের যে নীতিটা ছিল সেখানে নাকি $60 বিলিয়ন রপ্তানি আয়ের একটা টার্গেট ছিল। এত বড় টার্গেট, এর পেছনের মূল স্ট্র্যাটেজিটা কি ছিল? হ্যাঁ, লক্ষ্যমাত্রাটা বেশ বড় ছিল। মূল কৌশল ছিল কয়েকটা। প্রথমত, রপ্তানি আয় শুধু বাড়ানোই নয়, পণ্যে আর বাজারে বৈচিত্র্য আনা। মানে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর না করে অন্যান্য সম্ভাবনাময় খাত, যেমন ধরুন আইসিটি সেবা, ফার্মাসিউটিক্যালস, চামড়া বা পাটজাত পণ্য, এগুলোর ওপর জোর দেওয়া। আর দ্বিতীয়ত, মেড ইন বাংলাদেশ বা বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তৃতীয়ত, ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে রপ্তানি বাড়ানোর চেষ্টা ছিল। চতুর্থত, কিছু নির্দিষ্ট খাতকে বিশেষ সুবিধা দেওয়া, যেমন নগদ সহায়তা বা এলসি খোলার প্রক্রিয়া আরও সহজ করা। এগুলোই ছিল মূল ফোকাস। আচ্ছা, অনেক সময় তো এমন হয় যে রপ্তানি করা পণ্যটা ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ, সেটা ফেরত আনতে হয়। অথবা ধরুন কোনো মেশিন মেরামতের জন্য বিদেশে পাঠানো হলো, আবার ফেরত আনা হবে। এই ধরনের টেম্পোরারি এক্সপোর্ট বা পণ্য ফেরতের প্রক্রিয়াটা কি? এগুলোর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হয়। এমনি এমনি ফেরত আনা বা পাঠানো যায় না। সাধারণত বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন লাগে। কি কি ডকুমেন্ট লাগে? কেন ফেরত আনা হচ্ছে বা কেন সাময়িকভাবে পাঠানো হচ্ছে তার কারণ ব্যাখ্যা করে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়। যেমন ত্রুটিপূর্ণ হলে সেটার প্রমাণ বা মেরামতের চুক্তিপত্র। অনেক সময় কাস্টমসের কাছে একটা বন্ড বা ব্যাংক গ্যারান্টি জমা রাখতেও হতে পারে, গ্যারান্টি কেন? যাতে নিশ্চিত করা যায় যে পণ্যটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসবে। টেম্পোরারি এক্সপোর্টের ক্ষেত্রে বা শর্তগুলো পূরণ করা হবে, পুরো ব্যাপারটাই কাস্টমস আইন আর বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে করতে হয়। বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে। আচ্ছা, এবার একটু নতুন আমদানি নীতি 2021-24 দিকে তাকাই। এর মূল বৈশিষ্ট্য কি? এটা কি বাণিজ্যকে আরও সহজ করার চেষ্টা করছে, নাকি নিয়ন্ত্রণ ধরে রাখার? আমার মনে হয় দুটোই করার চেষ্টা করা হয়েছে। মূল লক্ষ্য অবশ্যই বাণিজ্যর উদারীকরণ, মানে নিয়মকানুন যতটা সম্ভব সহজ করা, যাতে ব্যবসায়ীরা সহজে পণ্য আমদানি করতে পারে আর ভোক্তারা ন্যায্য মূল্যে জিনিস পায়। এটা কিন্তু আবার বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর নীতির সাথেও সঙ্গতিপূর্ণ। উদারীকরণের উদাহরণ কি আছে? যেমন রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল বা মূলধনী যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া আগের চেয়ে সহজ করা হয়েছে। কিছু ক্ষেত্রে তো ইন্ডাস্ট্রিয়াল আমদানিকারকরা আইআরসি ছাড়াও মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারে নির্দিষ্ট শর্তে। তাহলে নিয়ন্ত্রণের দিকটা কোথায়? নিয়ন্ত্রণের দিকও আছে। যেমন একটা নিষিদ্ধ পণ্যের তালিকা আছে, বর্তমানে 26টা আইটেম। এগুলো আমদানি করা যাবে না। আবার এলসি খোলার পর কতদিনের মধ্যে শিপমেন্ট করতে হবে বা পেমেন্ট নিষ্পত্তি করতে হবে তারও নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে। মানে একদিকে সহজ করা, আরেকদিকে নিয়ম মানাটাও নিশ্চিত করা, একটা ব্যালেন্স রাখার চেষ্টা। আন্তর্জাতিক বাণিজ্যে তো লেটার অফ ক্রেডিট বা এলসির নামটাই সবচেয়ে বেশি শোনা যায়, কিন্তু আমাদের সোর্সগুলোতে দেখলাম এলসি ছাড়াও নাকি আমদানির কিছু বিকল্প উপায় আছে। সেগুলো কি? হ্যাঁ,
এলসি যদিও সবচেয়ে নিরাপদ মনে করা হয়, বিশেষ করে অপরিচিত বা নতুন সরবরাহকারীর ক্ষেত্রে, কিন্তু এটা সময় সাপেক্ষ আর খরচও বেশি। তাই কিছু বিকল্প পদ্ধতিও ব্যবহার করা হয়, যদিও বাংলাদেশে এগুলোর ব্যবহার কিছুটা নিয়ন্ত্রিত। যেমন ধরুন অ্যাডভান্স পেমেন্ট, মানে আমদানিকারক পণ্য পাওয়ার আগেই রপ্তানিকারককে টাকা পাঠিয়ে দেয়। এটা তখনই সম্ভব যখন দুজনের মধ্যে খুব ভালো ব্যবসায়িক সম্পর্ক আর আস্থা থাকে। ঝুঁকি তো এখানে আমদানিকারকের। ঠিক। আরেকটা হলো ওপেন অ্যাকাউন্ট। এটা ঠিক উল্টো। রপ্তানিকারক আগে পণ্য পাঠিয়ে দেয়, আমদানিকারক একটা নির্দিষ্ট সময় পর, ধরুন ৩০ দিন বা ৬০ দিন পর পেমেন্ট করে। এক্ষেত্রে ঝুঁকিটা বেশি রপ্তানিকারকের। আরও কিছু আছে। হ্যাঁ, যেমন ক্যাশ এগেইনস্ট ডকুমেন্টস বা সিএডি। এখানে রপ্তানিকারক পণ্য পাঠিয়ে ডকুমেন্টগুলো ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের কাছে পাঠায়। আমদানিকারক ব্যাংকে পেমেন্ট করে ডকুমেন্টগুলো ছাড়িয়ে নেয়, তারপর সেই ডকুমেন্ট দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস করে। আরেকটা হয়তো কনসাইনমেন্ট বেসিস আছে। হ্যাঁ, কনসাইনমেন্ট বেসিস, মানে রপ্তানিকারক পণ্য পাঠিয়ে দেয় আমদানিকারকের কাছে। আমদানিকারক সেগুলো বিক্রি করে বিক্রির টাকা থেকে নিজের কমিশন রেখে বাকিটা রপ্তানিকারককে পাঠায়। অবিকৃত মাল ফেরতও যেতে পারে। এই পদ্ধতিগুলো, বিশেষ করে অ্যাডভান্স পেমেন্ট আর ওপেন অ্যাকাউন্ট, বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই অনুমতি দেয়। বুঝলাম। কিন্তু এলসি ছাড়া এই যে লেনদেনগুলো, এগুলোতে তো ঝুঁকি অনেক বেশি, হয় আমদানিকারকের নয় রপ্তানিকারকের। এই ঝুঁকি কমানোর জন্য ব্যাংক বা ব্যবসায়ীরা কি পদক্ষেপ নিতে পারে? এটা খুব জরুরি প্রশ্ন। ঝুঁকি কমানোর জন্য আসলে বেশ কয়েকটা কাজ করতে হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার পার্টনারকে ভালোভাবে জানা, মানে গ্রাহককে জানুন বা কেওয়াইসি প্রক্রিয়াটা খুব ভালোভাবে করা। আপনি যার সাথে ব্যবসা করছেন সেই আমদানিকারক বা রপ্তানিকারকের ব্যবসায়িক সুনাম কেমন, আর্থিক সক্ষমতা আছে কিনা, এগুলো যাচাই করা। আর দ্বিতীয়ত, সরবরাহকারী বা ক্রেতার ট্র্যাক রেকর্ড চেক করা, প্রয়োজনে থার্ড পার্টি রিপোর্ট নেয়া। তৃতীয়ত, লেনদেনটা খুব কাছ থেকে মনিটর করা। চতুর্থত, যত ডকুমেন্ট আদান-প্রদান হচ্ছে সেগুলো খুব ভালোভাবে পরীক্ষা করা, কোনো অসঙ্গতি আছে কিনা। পঞ্চমত, পণ্যের জন্য সঠিক এবং পর্যাপ্ত ইন্স্যুরেন্স কভারেজ নেওয়া। ষষ্ঠত, দেশের এবং আন্তর্জাতিক সব নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। মানে সতর্ক থাকতে হবে সবসময়। একদম। প্রয়োজনে ক্রেডিট ইন্স্যুরেন্স বা ব্যাংক গ্যারেন্টির মতো ইনস্ট্রুমেন্টও ব্যবহার করা যেতে পারে ঝুঁকি কমাতে। যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য, এখানে নিশ্চয়ই কিছু আন্তর্জাতিক নিয়মও মানতে হয়। আমরা এলসির কথা বলছিলাম। এই এলসি পরিচালনার জন্য ইউসিপি 600-এর নামটা খুব শোনা যায়। এটা আসলে কি জিনিস? ঠিক বলেছেন। আন্তর্জাতিক বাণিজ্যটা যাতে একটা স্ট্যান্ডার্ড নিয়ম মেনে চলে, সেজন্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বা আইসিসি কিছু নিয়ম তৈরি করেছে। এলসির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশ্বব্যাপী স্বীকৃত নিয়ম হল ইউসিপি 600। ইউসিপি 600? হ্যাঁ, ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস, সংক্ষেপে ইউসিপি। আর 600 হল এর বর্তমান ভার্সন নম্বর। এটাকে বলতে পারেন এলসি পরিচালনার বাইবেল। বাইবেল? হ্যাঁ, কারণ বিশ্বের প্রায় সব ব্যাংক যখন তারা এলসি নিয়ে কাজ করে তখন এই নিয়মগুলোই মেনে চলে। এই ইউসিপি 600-এই বলা আছে এলসি কি, বিভিন্ন পক্ষের দায়িত্ব কি, ডকুমেন্ট পরীক্ষা করার জন্য ব্যাংক কতদিন সময় পাবে, যেমন 5 ব্যাংকিং দিন, এই সব খুঁটিনাটি। আচ্ছা, ইউসিপি 600-র সাথে আইএসবি নামেও তো একটা টার্ম দেখলাম সোর্সে। ওইটা কি? আইএসবি হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। এটা ইউসিপি 600-এর পরিপূরক। মানে ইউসিপি 600 যেখানে নিয়মগুলো বলে দেয়, আইএসবি সেখানে ব্যাখ্যা করে যে বাস্তবে ডকুমেন্টগুলো কিভাবে পরীক্ষা করা উচিত। উদাহরণ দেবেন? ধরুন, ইউসিপি 600 বলল ডকুমেন্টে তথ্যের মিল থাকতে হবে, কিন্তু একটা ইনভয়েসে যদি একটা টাইপিং মিস্টেক থাকে, সেটা কি ডিসক্রিপেন্সি বা ভুল হিসেবে ধরা হবে? এই ধরনের প্রায়োগিক বিষয়গুলো আইএসবি আরও পরিষ্কার করে দেয়, অনেক উদাহরণ সহ। ব্যাংকগুলো তাই ইউসিপি 600 আর আইএসবি দুটো মিলিয়েই ডকুমেন্ট পরীক্ষা করে। ইউসিপি 600-এর নাকি একটা খুব গুরুত্বপূর্ণ নীতি আছে, এলসির স্বায়ত্ত শাসন বা অটোনমি প্রিন্সিপাল। এটা একটু বুঝিয়ে বলবেন? এটা এলসির একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এর মানে হল লেটার অফ ক্রেডিট বা এলসি নিজে একটা স্বাধীন চুক্তি। এটা মূল ক্রয়-বিক্রয় চুক্তি, যেটা আমদানি আরক আর রপ্তানিকারকের মধ্যে হয়েছে, সেটা থেকে সম্পূর্ণ আলাদা। আলাদা মানে?
মানে হলো ব্যাংক যখন এলসির অধীনে ডকুমেন্ট পায় তখন তারা শুধু দেখবে ডকুমেন্টগুলো এলসির শর্তের সাথে হুবহু মিলছে কিনা। তারা এটা দেখতে যাবে না যে আসলেই চুক্তি অনুযায়ী সঠিক কোয়ালিটির পণ্য পাঠানো হয়েছে কিনা বা আদৌ পণ্য পাঠানো হয়েছে কিনা। ব্যাংক শুধু ডকুমেন্ট দেখবে, কাগজপত্রের মিল। এটাই এলসির স্বায়ত্তশাসন নীতি। আর এই কারণে এলসি এত নির্ভরযোগ্য। ও আচ্ছা, তার মানে ব্যাংক শুধু কাগজের খেলাটা দেখে। অনেকটা তাই। কাগজের মিল থাকলেই ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য, যদি অন্য কোনো সমস্যা না থাকে। বাণিজ্যের শর্ত নিয়েও তো কিছু আন্তর্জাতিক টার্ম ব্যবহার হয়, যেমন এফওবি, সিএফআর, সিআইএফ। এগুলো এগুলো কিন্তু ইনকোটার্মস বলে, তাই না? হ্যাঁ, এগুলো হলো ইনকোটার্মস বা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এটাও আইসিসি থেকেই প্রকাশিত হয়। এগুলোর কাজ হলো আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া। কি ধরনের দায়িত্ব বহন করবে সেটাই ইনকোটার্মস ঠিক করে দেয়। এফওবি, সিআইএফ এগুলোর মানে কি সংক্ষেপে? এফওবি মানে ফ্রি অন বোর্ড। এখানে বিক্রেতা নিজের খরচে আর দায়িত্বে পণ্যটাকে জাহাজে তুলে দেয়। জাহাজ ছেড়ে দেওয়ার পর থেকে খরচ আর ঝুঁকি চলে যায় ক্রেতার কাছে। আর সিআইএফ মানে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এখানে বিক্রেতা পণ্যটাকে ক্রেতার দেশের বন্দর পর্যন্ত পৌঁছানোর খরচ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং জাহাজ ভাড়া এই তিনটিই বহন করে। বাংলাদেশে এই এফওবি, সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেট আর সিআইএফ বেশ জনপ্রিয় আর বহুল ব্যবহৃত। এই ইনকোটার্মস কি সময়ের সাথে বদলায়? সোর্সে দেখলাম ইনকোটার্মস 2020 কথা বলা আছে। নতুন কি পরিবর্তন এসেছে সেখানে? হ্যাঁ, এগুলো প্রায় প্রতি 10 বছর পর পর আপডেট করা হয়, যাতে আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান পরিস্থিতির সাথে খাপ খায়। 2020 সালের সংশোধনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যেমন আগে একটা টার্ম ছিল ডিএটি, ডেলিভার্ড অ্যাট টার্মিনাল, সেটাকে বদলে ডিপিইউ, ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড করা হয়েছে। এটা আরেকটু ফ্লেক্সিবল। আর এফসিএ, ফ্রি ক্যারিয়ার টার্মের ক্ষেত্রে এলসি লেনদেনের সুবিধার জন্য বিক্রেতা চাইলে এখন ট্রান্সপোর্টারের কাছ থেকে একটা অনবোর্ড বিল অফ লেডিং নিতে পারবে, যেটা আগে একটু কঠিন ছিল। এছাড়া পরিবহন সংক্রান্ত নিরাপত্তা ইস্যুগুলো এবং খরচ ভাগাভাগির বিষয়গুলো আরও স্পষ্ট করা হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, প্রযুক্তি তো এখন সব জায়গায়। এই যে এত কাগজপত্রের চালাচালি আন্তর্জাতিক বাণিজ্যে, এখানে প্রযুক্তির ব্যবহার কেমন? MLNTR বলে একটা জিনিসের কথা দেখলাম সোর্সে। এটা কি? আপনি ঠিক পয়েন্ট ধরেছেন। আন্তর্জাতিক বাণিজ্যে কাগজ কমানো বা ডিজিটাল করার একটা বড় চেষ্টা চলছে বিশ্বজুড়ে। MLETR হল মডেল ল অন ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস। এটা UNCTROL বা জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য আইন কমিশন তৈরি করেছে। এর কাজ কি? এর মূল উদ্দেশ্য হল ইলেকট্রনিক বা ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, যেমন ধরুন ইলেকট্রনিক বিল অফ লেডিং, ডিজিটাল প্রমিসারি নোট বা ওয়্যারহাউস রিসিট, এগুলোর আইনি স্বীকৃতি দেওয়া, মানে এগুলোকে কাগজের ডকুমেন্টের সমান মর্যাদা দেওয়া। লাভ কি তাতে? লাভ অনেক। বাণিজ্য প্রক্রিয়া অনেক দ্রুত হবে, খরচ কমবে, জালিয়াতির ঝুঁকি কমবে। যদিও সব দেশ এখনও এটা পুরোপুরি গ্রহণ করেনি বা এর জন্য নিজেদের আইন বদলায়নি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে এটাই ভবিষ্যতের পথ, পেপারলেস ট্রেড। আরেকটা টার্ম দেখলাম, URR 725। এটা কিসের জন্য? URR 725 হল ইউনিফর্ম রুলস ফর ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্টস আন্ডার ডকুমেন্টারি ক্রেডিটস। এটাও আইসিসির নিয়ম। যখন একটা এলসির অধীনে এক ব্যাংক আরেকটা ব্যাংকে পেমেন্ট দেওয়ার জন্য বলে রিইম্বার্সমেন্ট ক্লেম, তখন সেই প্রক্রিয়াটা কিভাবে হবে তার নিয়মকানুন এখানে বলা আছে। এটা মূলত ব্যাংকগুলোর নিজেদের মধ্যেকার লেনদেনের বিষয়। আচ্ছা, এই যে এলসি লেনদেনে এত নিয়মকানুন, তারপরও তো প্রায় শোনা যায় ডকুমেন্টে ভুল বা অসঙ্গতি ধরা পড়েছে। এগুলোকে আপনারা ডিসক্রিপেন্সি বলেন। সচরাচর কি ধরনের সমস্যা বা ভুল দেখা যায়? ডিসক্রিপেন্সি আসলেই একটা কমন সমস্যা এলসি লেনদেনে, আর এর জন্য পেমেন্ট আটকে যেতে পারে বা পেতে দেরি হতে পারে। সাধারণ কিছু ভুল যদি বলি, এলসিতে যা লেখা আছে ডকুমেন্টে তার সাথে তথ্যের অমিল, যেমন পণ্যের বিবরণ মিলছে না, পরিমাণ বা দাম ভুল লেখা, চালানের তারিখ বা ডকুমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে যাওয়া, মানে লেট শিপমেন্ট বা লেট প্রেজেন্টেশন। যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছিল এলসিতে তার সবগুলো জমা না দেওয়া, ডকুমেন্টে অননুমোদিত কাটাকাটি বা পরিবর্তন করা, জাহাজের নাম, পোর্ট অফ লোডিং বা ডিসচার্জ এসব তথ্যে ভুল থাকা,
ইন্স্যুরেন্স কাভারেজ হয়তো যথেষ্ট না, অথবা এলসির শর্ত অনুযায়ী হয়নি, বা ইস্যু করার তারিখ ভুল। আমদানিকারক বা রপ্তানিকারকের নাম ঠিকানায় ছোটখাটো ভুল, কিন্তু অনেক সময় সেটাও ডিসক্রিপেন্সি হিসেবে ধরা হয়। অনেক সময় পণ্যের এইচএস কোডেও গরমিল পাওয়া যায়। এত রকম ভুল হতে পারে? এই ডিসক্রিপেন্সি ধরা পড়লে পরিণতি কি হয়? ব্যাংক কি সাথে সাথে পেমেন্ট দিতে অস্বীকার করে? আর ধরুন ডকুমেন্ট জমা দেওয়ার শেষ দিনটা ছিল শুক্রবার, ব্যাংক বন্ধ, তাহলে কি হবে? যদি ডকুমেন্টে ডিসক্রিপেন্সি পাওয়া যায়, তাহলে ইউসিপি 600 অনুযায়ী ব্যাংকের অধিকার আছে পেমেন্ট দিতে অস্বীকার করার। তবে ব্যাংক সাধারণত প্রথমে ইস্যুইং ব্যাংকের, আমদানিকারকের ব্যাংকের কাছে বা আমদানিকারকের কাছে জানতে চায় যে তারা এই ত্রুটিপূর্ণ ডকুমেন্ট গ্রহণ করতে রাজি আছে কিনা। যদি তারা রাজি হয়, এটাকে বলে ওয়েভার দেওয়া, তাহলে পেমেন্ট হয়ে যায়। না হলে ব্যাংক ডকুমেন্ট প্রত্যাখ্যান করে। আর ছুটির দিনের ব্যাপারটা? ইউসিপি 600-এ এটারও সমাধান আছে। যদি ডকুমেন্ট জমা দেওয়ার শেষ দিনটায় ব্যাংক স্বাভাবিক কাজের জন্য বন্ধ থাকে, যেমন সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি, তাহলে সময়সীমাটা অটোমেটিক্যালি পরের প্রথম কার্যদিবস পর্যন্ত বেড়ে যায়। তবে খেয়াল রাখতে হবে, চালানের শেষ তারিখ বা এলসির মেয়াদের শেষ তারিখ কিন্তু এতে বদলায় না। আচ্ছা, নিয়ম আছে তাহলে। এবার একটু সাম্প্রতিক বিষয়ের দিকে আসি। আমরা তো একটা গ্লোবাল ইকোনমিতে বাস করি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়ায় কমায়, বা ধরুন কিছুদিন আগে সিলিকন ভ্যালি ব্যাংকের পতন হলো, এই ধরনের আন্তর্জাতিক ঘটনাগুলো কি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বা অর্থনীতিতে কোনো সরাসরি প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়লে ডলার সাধারণত শক্তিশালী হয়। এর ফলে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যেতে পারে। তাতে কি হয়? তাতে আমাদের আমদানি খরচ বেড়ে যায়, কারণ বেশিরভাগ আন্তর্জাতিক লেনদেন তো ডলারে হয়। এটা দেশের ভেতরে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। আবার অন্যদিকে রপ্তানিকারকরা হয়তো কিছুটা সুবিধা পায়, কারণ তাদের আয় ডলারে আসে, যা টাকায় ভাঙালে বেশি পাওয়া যায়। কিন্তু সার্বিকভাবে এটা অর্থনীতির জন্য একটা চ্যালেঞ্জ। আর সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের মতো ঘটনা? এসভিবির পতন হয়তো সরাসরি বাংলাদেশের ব্যাংকগুলোর উপর তেমন প্রভাব ফেলেনি, কিন্তু এটা বৈশ্বিক আর্থিক বাজারে একটা আস্থার সংকট তৈরি করেছিল। এই ধরনের ঘটনা ঘটলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা একটু সতর্ক হয়ে যায়। বাণিজ্যের ফাইন্যান্সিংয়ে কিছুটা প্রভাব পড়তে পারে, মানে সরাসরি ধাক্কা না লাগলেও পরোক্ষভাবে একটা প্রভাব পড়ার আশঙ্কা থাকে, কারণ বিশ্ব অর্থনীতি তো একটা নেটওয়ার্কের মতো, এক জায়গায় সমস্যা হলে তার ঢেউ অন্য জায়গায়ও লাগে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং অপারেশনস বা OBOS চালুর ঘোষণা দিয়েছে। এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে? এটা কি দেশে ফরেন কারেন্সির ফ্লো বাড়াতে সাহায্য করবে? এটা একটা বেশ বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অফশোর ব্যাংকিং ইউনিটগুলো দেশের ভেতরে স্থাপিত হলেও তারা মূলত অনাবাসী বা দেশের বাইরের গ্রাহকদের সাথে বৈদেশিক মুদ্রায় ব্যাংকিং করতে পারবে। মানে তারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় ডিপোজিট নিতে পারবে, আবার বিদেশে ঋণও দিতে পারবে। তাহলে সুবিধা কি? এর বেশ কিছু সম্ভাব্য সুবিধা আছে। প্রথমত, এটা দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সাহায্য করতে পারে, যা আমাদের রিজার্ভের ওপর চাপ কমাতে পারে। দ্বিতীয়ত, এটা ব্যাংকগুলোর জন্য তহবিলের একটা নতুন উৎস তৈরি করবে। তৃতীয়ত, এটা দেশের ব্যাংকিং খাতকে আন্তর্জাতিক বাজারের সাথে আরও ইন্টিগ্রেট করতে সাহায্য করবে। প্রতিযোগিতা বাড়বে, নতুন নতুন প্রোডাক্ট আসতে পারে। ঠিকমতো যদি এটাকে পরিচালনা করা যায়, তাহলে এটা দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর সাথে কিছু ঝুঁকিও জড়িত, সেগুলোর দিকেও নজর রাখতে হবে। কি ধরনের ঝুঁকি? যেমন মানি লন্ডারিং বা অবৈধ অর্থপ্রবাহের ঝুঁকি। তাই তদারকি ব্যবস্থা খুব শক্তিশালী হতে হবে। বলতে পারছি। আরেকটা ট্রেন্ডের কথা সোর্সে দেখলাম, সেটা হলো ওপেন অ্যাকাউন্ট ট্রেডের দিকে ঝোঁক বাড়ছে। মানে এলসির ব্যবহার কিছুটা কমে আসছে বা কমানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা আগেই আলোচনা করলাম, ওপেন অ্যাকাউন্টে ঝুঁকি অনেক বেশি, বিশেষ করে রপ্তানিকারকের জন্য। এই পরিস্থিতিতে ব্যাংকগুলো বা ব্যবসায়ীরা কিভাবে প্রস্তুতি নিতে পারে? এটা ঠিক যে ওপেন অ্যাকাউন্ট জনপ্রিয় হচ্ছে, কারণ এটা সহজ আর খরচ কম, কিন্তু ঝুঁকিটাও বাস্তব। ব্যাংকগুলোর ভূমিকা এখানে একটু অন্যরকম হবে। যেহেতু ঝুঁকিটা মূলত রপ্তানিকারকের, ব্যাংক সরাসরি হয়তো সেই ঝুঁকি নেবে না, কিন্তু তারা কিছু সাহায্য করতে পারে। কিভাবে? যেমন
ব্যাংকগুলো তাদের আমদানিকারক গ্রাহকদের ক্রেডিট অ্যাসেসমেন্ট বা ঋণযোগ্যতা যাচাই আরও ভালোভাবে করতে পারে এবং সেই তথ্য পরোক্ষভাবে রপ্তানিকারকদের জানাতে পারে, অবশ্যই গোপনীয়তা রক্ষা করে। তারা রপ্তানিকারকদের ক্রেডিট ইন্স্যুরেন্স ব্যবহারে উৎসাহিত করতে পারে, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বা রিসিভেবল ডিসকাউন্টিংয়ের মতো সেবা চালু করতে পারে, যেখানে রপ্তানিকারক তার পাওনা টাকাটা আগেই ব্যাংক থেকে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যেতে পারে। টেকনোলজির কোনো ভূমিকা আছে এখানে? অবশ্যই ব্লকচেইন বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ট্রেড লেনদেনের স্বচ্ছতা বাড়ানো যেতে পারে। ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে ক্রেতা বিক্রেতার ঝুঁকি মূল্যায়ন আরও নিখুঁত করা যেতে পারে। মূল কথা হল ঝুঁকি ব্যবস্থাপনার নতুন নতুন উপায় খুঁজে বের করতে হবে। আমরা আবার একটু এলসি এর গোড়ার কথায় ফিরি। শুরুতে বলছিলেন যে এলসি নানা রকম হয়। প্রধান ধরনগুলো কি কি একটু সংক্ষেপে বলবেন? হ্যাঁ, এলসি মূলত কয়েক ধরনের হয় তাদের বৈশিষ্ট্য অনুযায়ী। যেমন ইরিভোকেবল এলসি, এটা হলো স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে কমন। একবার ইস্যু হয়ে গেলে এটা সংশ্লিষ্ট সব পক্ষের, যেমন আমদানিকারক, রপ্তানিকারক, ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, সম্মতি ছাড়া পরিবর্তন বা বাতিল করা যায় না। এটাই নিশ্চয়তা দেয়। রিভোকেবল এলসি, এটা এখন আর প্রায় ব্যবহারই হয় না, কারণ ইস্যুইং ব্যাংক যে কোনো সময় এটা বাতিল করে দিতে পারত রপ্তানিকারককে না জানিয়েই। ইউসিপি 600 আসার পর এটা কার্যত অচল। কনফার্মড এলসি, যখন রপ্তানিকারক শুধু আমদানিকারকের ব্যাংকের, ইস্যুইং ব্যাংকের ওপর পুরোপুরি ভরসা করতে পারে না, তখন সে চায় তার নিজের দেশের কোনো পরিচিত ব্যাংকও পেমেন্টের নিশ্চয়তা দিক। যখন দ্বিতীয় কোনো ব্যাংক, কনফার্মিং ব্যাংক, এই বাড়তি নিশ্চয়তা দেয়, তখন সেটাকে কনফার্মড এলসি বলে। এটা রপ্তানিকারকের জন্য বেশি নিরাপদ, তবে খরচও বেশি। আনকনফার্মড এলসি, এখানে শুধু ইস্যুইং ব্যাংকই পেমেন্টের নিশ্চয়তা দেয়, অন্য কোনো ব্যাংক কনফার্মেশন যোগ করে না। স্ট্যান্ড বাই এলসি, এটা সরাসরি পেমেন্টের জন্য নয়, বরং একটা ব্যাকআপ বা গ্যারেন্টির মতো কাজ করে। ধরুন মূল চুক্তি অনুযায়ী পেমেন্ট অন্য কোনোভাবে, যেমন ওপেন অ্যাকাউন্ট হওয়ার কথা, যদি আমদানিকারক সেই পেমেন্ট দিতে ব্যর্থ হয়, তখন রপ্তানিকারক স্ট্যান্ড বাই এলসির অধীনে পেমেন্ট দাবি করতে পারে। অনেক রকম তো। আচ্ছা, একেবারে শেষে যদি খুব সহজ করে জানতে চাই, বাংলাদেশে এই যে ডকুমেন্টারি ক্রেডিট বা এলসি ব্যবহার করে আমদানি বা রপ্তানি হয়, এর সাধারণ ধাপগুলো কি কি? মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটে? খুব সিম্পলিফাই করে বললে, আমদানির ক্ষেত্রে প্রথমে আমদানিকারক আর রপ্তানিকারকের মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট বা চুক্তি হয়। 2, আমদানিকারক নিজের ব্যাংকের কাছে এলসি খোলার জন্য আবেদন করে, প্রয়োজনীয় কাগজপত্র আর মার্জিন যদি লাগে সহ। 3, ব্যাংক আবেদন আর কাগজপত্র পরীক্ষা করে সন্তুষ্ট হলে এলসি ইস্যু করে, এবং সেটা সাধারণত সুইফট মেসেজের মাধ্যমে রপ্তানিকারকের ব্যাংকের কাছে পাঠায়। 4, রপ্তানিকারকের ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, এলসিটা পেয়ে রপ্তানিকারককে জানায়। 5, রপ্তানিকারক এলসির শর্ত অনুযায়ী পণ্য তৈরি বা সংগ্রহ করে এবং শিপমেন্ট করে দেয়। 6, শিপমেন্টের পর সব প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন ইনভয়েস, বিল অফ লেডিং, ইন্স্যুরেন্স পলিসি ইত্যাদি নিজের ব্যাংকের মাধ্যমে বা সরাসরি ইস্যুইং ব্যাংকে পাঠায়। 7, ইস্যুইং ব্যাংক ডকুমেন্টগুলো ইউসিপি 600 ও এলসির শর্ত অনুযায়ী পরীক্ষা করে, সব ঠিক থাকলে রপ্তানিকারককে বা তার ব্যাংকে পেমেন্ট দেয়। 8, এরপর ব্যাংক ডকুমেন্টগুলো আমদানিকারকের কাছে হস্তান্তর করে, সাধারণত আমদানিকারক পেমেন্ট দেওয়ার পর বা ডেবিট অথরিটি দেওয়ার পর। আমদানিকারক সেই ডকুমেন্ট দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করে। 10 ব্যাংক পুরো লেনদেনটা বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করে। এ প্রক্রিয়াটা অনেকটা মিরর ইমেজ। 1, সেলস কন্ট্রাক্ট হয়। 2, রপ্তানিকারক অপেক্ষা করে এলসি আসার জন্য। 3, নিজের ব্যাংক থেকে এলসি পাওয়ার নোটিশ পায়, এলসি অ্যাডভাইস। ব্যাংক অনেক সময় এলসির উপর একটা লিয়েনও নেয় যদি রপ্তানিকারকের অন্য কোনো লোন থাকে। 4, রপ্তানিকারক এলসির শর্ত দেখে, সব ঠিক থাকলে পণ্য প্রস্তুত করে, শিপমেন্ট করে আর ইএক্সপি ফর্ম পূরণ করে। 5, শিপমেন্টের পর ডকুমেন্টগুলো নিজের ব্যাংকে জমা দেয়। 6, ব্যাংক ডকুমেন্ট পরীক্ষা করে ইস্যুইং ব্যাংকে পাঠায় পেমেন্টের জন্য। 7, পেমেন্ট এলে ব্যাংক রপ্তানিকারকের অ্যাকাউন্টে জমা করে দেয়, প্রয়োজনীয় চার্জ কেটে। 8,
ব্যাংক বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে। আচ্ছা, স্থলবন্দরের মাধ্যমে আমদানির ক্ষেত্রেও কি একই রকম? হ্যাঁ, মূল প্রক্রিয়াটা একই রকম, তবে কিছু বাড়তি ধাপ থাকতে পারে। যেমন এলসির একটা কপি স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো, বিল অফ এন্ট্রি সাবমিট করা, ডেলিভারি অর্ডার নেওয়া ইত্যাদি। কিন্তু বেসিক ফ্লোটা একই থাকে। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার হলো আমার কাছে। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য এমনি এমনি চলছে না। এর পেছনে একটা বেশ সুসংগঠিত, যদিও কিছুটা জটিল, নিয়মকানুনের কাঠামো কাজ করছে। ফেরা, জিএফটি, আমদানি রপ্তানির নীতি, এগুলো জানা এবং মেনে চলাটা ব্যবসার জন্য অপরিহার্য। একদম ঠিক। এই দেশীয় নিয়মকানুনের পাশাপাশি আবার ইউসিপি 600, ইনকোটার্মস এর মতো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলোও বুঝতে হচ্ছে। এগুলো ঠিকমতো না জানলে বা না মানলে ব্যবসায় ঝুঁকি বাড়ে, ভুল বোঝাবুঝি হয়, এমনকি আর্থিক ক্ষতিও হতে পারে। আবার বাজারটাও কিন্তু স্থির নেই। আপনি যেমন বললেন, অফশোর ব্যাংকিং আসছে, ওপেন অ্যাকাউন্টের দিকে ঝোঁক বাড়ছে, ডিজিটাল ডকুমেন্ট বা এমএলআরটিআর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, পরিবর্তন আসছে এবং আসবে। ব্যবসায়ীদের, ব্যাংকগুলোকে, এমনকি রেগুলেটরসদেরও এই পরিবর্তনগুলোর সাথে কনস্ট্যান্টলি মানিয়ে নিতে হবে, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, দক্ষতা বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই যে একদিকে এত নিয়মকানুন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে চলার বাধ্যবাধকতা, আবার অন্যদিকে প্রযুক্তির এত দ্রুত পরিবর্তন আর বিশ্ব অর্থনীতির নানারকম উত্থান পতন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, এই সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্য পথটা কি আরও নিয়মমাফিক, আরও স্ট্যান্ডার্ডাইজড আর প্রযুক্তির কল্যাণে সহজ হবে? নাকি আমরা সামনে ভূ-রাজনৈতিক বা অন্য কোনো কারণে আরও বেশি নিয়ন্ত্রণ, আরও বেশি বাধার মুখে পড়ব? এটা নিয়ে হয়তো আমাদের সবারই একটু ভাবার সুযোগ রইল। অমর একুশে বইমেলা 2026 প্রকাশিত হল রাকিব আসরারের রহস্য ও মনস্তাত্ত্বিক উপন্যাস তিলের ছায়া। তিলের ছায়া এমন একটি গল্প যা শেষ করার পরও আপনার মনে রেশ রেখে যাবে অনেকক্ষণ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে। এছাড়া অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন rakibasrar.vercel.app অথবা রকমারি.com।